পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত বড় উপকার করার জন্য। কখনোই আমরা এই উপকার ভুলবো না। টুম্পা, আমি একটু বাজারে যাচ্ছি মা, তুই বাড়িতেই থাক। আমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। ঘরে যে কিচ্ছু নেই রান্না করার মতো, একাই থাকবি, কোথাও যাবি না, মনে থাকবে? ও মা, আজ একটু আমাকে সাথে করে বাজারে নিয়ে যাও না। একা একা সব সময় বাড়িতে থাকতে আমার ভালো লাগে? একদম ভালো লাগে না। একটু সাথে নিয়ে যাও, কোনো বিরক্ত করব না। মারে, আমি যে তোকে বাজারে নিয়ে যাব, আমার হাতে তো তেমন কোনো টাকা নেই। তুই তো বাজারে গিয়ে নানান রকম জিনিস দেখে এটা কিনে দাও সেটা কিনে দাও বলে বায়না করবি, তখন আমি টাকা কোথায় পাবো বলতো? তোকে তো কোনো কিছু কিনেও দিতে পারবো না। তুই বাড়িতে থাক। না মা, আমি বাজারে গিয়ে কোনো কিছু কেনার জন্য বায়না করব না। বিশ্বাস করো, কিচ্ছু কিনতে চাইবো না। শুধু তোমার সাথে একটু ঘুরতে যাব, আমাকে নিয়ে যাও। সব সময় বায়না করলে চলে কি বলতো? তুই এখন গিয়ে করবিটা কি? এত রোদ। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। গিয়ে কিন্তু কোনো বায়না করতে পারবি না বলে দিলাম। এরপর মা মেয়ে দুজনে বাজারে চলে যায়, আর টুম্পা পাশের দোকানের টসটসে আমগুলো দেখতে থাকে। দেখেই তার খাওয়ার জন্য লোভ হতে থাকে, আর শেফা তখন সবজি কেনায় ব্যস্ত। ও মা, দেখো না, বাঘিনী কাকিমা কত সুন্দর লাল লাল আম নিয়ে এসেছে। কি সুন্দর, দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। আমাকে একটু আম কিনে দাও না মা, আমার যে খুব খেতে ইচ্ছে হচ্ছে। টুম্পা, ঠিক এর জন্য আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি, আর তুই এসে এইটা খাওয়ার জন্য বায়না করে ফেললি। এখন আমি বলে এনেছি আমার কাছে তেমন টাকা নেই। যে অল্প কিছু টাকা ছিল ওইগুলো দিয়ে আমার সবজি কেনাই হচ্ছে না। তোকে আম কিভাবে কিনে দিই বলতো? তার মধ্যে আবার আমগুলো হচ্ছে বাঘিনী ভাবির। আমি যে তোকে বাকিতে নিয়ে দিব সেটাও হবে না। বাঘিনী ভাবি তো কাউকে বাকিতে কোনো কিছু বিক্রি করে না। তবুও চল, বলে দেখি দেয় কিনা। দিলে তবে নিয়ে দিতে পারবো, এছাড়া অন্য আরেক দিন। বাঘিনী ভাবি, আপনার দোকানের আমগুলো তো দেখছি বেশ লাল, দেখে মনে হচ্ছে একদম ফ্রেশ। আচ্ছা ভাবি, আমাকে একটু আম বাকিতে দিতে পারবেন? আমার মেয়েটা যে আপনার দোকানের আম দেখে খুব খেতে চাইছে। আসলে আমার কাছে তো তেমন টাকা নেই, টাকা থাকলে টাকা দিয়ে কিনে নিতাম। আজ আমাকে বাকিতে দিন, পরে টাকা দিয়ে দিব। আসলে আমার কাছে যা টাকা ছিল ওইগুলো দিয়ে বাজার করে ফেলেছি। আমার হাতে যে এখন টাকা নেই, হাতে টাকা এলেই আমি আপনার টাকাটা দিয়ে না যাব। রে শেফা, আমি তো বাকিতে আম বিক্রি করি না। যদি কিনে খেতে চাস তবে টাকা নিয়ে আয়, তারপরে আম নিয়ে যাবি। বাকিতে কোনো আম পাবি না। আর তুই বাকিতে আম চাচ্ছিস? তুই তো আমার বাড়ি ভাড়াটাই দিতে পারছিস না। 2 মাসের বাড়ি ভাড়া পাই, সেটা আগে দে, তারপর আম খেতে আয়। যা তো, তুই এখান থেকে চলে যা। ভাবি, আপনি তো সবই জানেন। ওর বাবা মারা যাওয়ার পর আমরা দুইজন কত কষ্টে জীবন যাপন করছি। আপনি আমাকে একটু সময় দিন, হাতে টাকা এলে আপনার বাড়ি ভাড়াটা দিয়ে দেব। একটু আম দিন, আমিও আপনাকে টাকাটা দিয়ে যাব কাল। সময় সময় আর দিতে পারবো না। 2 মাস হয়ে গেছে তোরা কোনো বাড়ি ভাড়া দিতে পারছিস না। এখনই আমার বাড়ি থেকে চলে যাবি। আমার বাড়িতে আর থাকতে পারবি না তোরা। আবার এসেছিস বাকিতে আম নিতে? কত বড় সাহস! যা, এক ভাত খেতে পায় না, আবার আম নিতে আসে। শেফা শিয়ালিনী বাঘিনীর কথা শুনে বাড়ি না ফিরে বনের ভেতরে চলে যায় কোনো একটা আশ্রয়ের খোঁজে। মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। মা, আমি আর কখনো শিখতে চাইবো না। আমার জন্য তোমাকে বাঘিনী কাকিমার কাছ থেকে কত কথা শুনতে হলো, আবার আমাদের ঘর থেকে বের করে দিল। না রে পাগলি মেয়ে, এখানে তোর কোনো দোষ নেই। আসলে আমি যে 2 মাসের বাড়ি ভাড়াটা দিতে পারিনি, তাই তো রাগ করে আমাদের বাড়ি থেকে বের করে দিল। বরঞ্চ তোকে নিয়ে আমি এখন কোথায় যাব এই চিন্তায় আমার যে বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা চল, আর একটু সামনে গিয়ে দেখি কোনো আশ্রয় খুঁজে পাই কিনা। মা, ও মা, আর কত হাঁটতে হবে? আমি
আমি যে আর পারছি না। এবার যে আমার বড্ড ক্ষুধাও পেয়েছে। আমার যে খুব কষ্ট হচ্ছে। আর কোথায় যাব বলো? আমি যে আর একটু হাঁটতে পারছি না মা। মারে, আর একটু ধৈর্য ধর। দেখলি তো আশেপাশে কোনো বাড়ি ঘর পেলাম না। দেখি কি করা যায়। আমার যে তোর জন্য খুব কষ্ট হচ্ছে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে রে মা। ও মা, দেখো ওই গাছটায় কত বড় একটা লাল ফল ধরে আছে। দেখে তো মনে হচ্ছে খেতেও বেশ মজা হবে। চলো ওই ফলটা ছিঁড়ে খেয়ে দেখি আমরা, খেতে কেমন লাগে। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, আর তর সইছে না। যাও মা, তাড়াতাড়ি ছিঁড়ে নিয়ে এসো, আমি আর পারছি না। আরে আরে, কি অবাক করা কাণ্ড! মরা গাছে দেখি কতগুলো আম ধরে আছে। এ তো পুরাই অবাক হওয়ার ব্যাপার। সৃষ্টিকর্তার কি মহিমা! মরা গাছে কোনোদিন ফল ধরে নাকি? দেখেছিস রে মা, সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে চেয়েছে। দাঁড়া, তুই এক্ষুনি নিয়ে আসছি। এরপর শিয়ালিনী আমগুলো ছুঁতে একটি মিষ্টি পরি বেরিয়ে আসে। ওয়াও, কি সুন্দর একটা পরী বেরিয়ে এলো আমের ভেতর থেকে। দেখেছো মা, পরীটি কি সুন্দর। আরে পরি, তুমি এই আমের ভিতরে বন্দি ছিলে কিভাবে বলো তো আমায়? আমি তোমাদের আমার সাথে ঘটে যাওয়া সব খুলে বলছি। একদিন আমি তোমাদের এই গ্রামে ঘুরতে এসেছিলাম। কি সুন্দর এই পশুদের গ্রামটি, দেখেই তো খুব ভালো লাগছে। আজ আমি সারাদিন এই গ্রামে ঘুরে বেড়াবো, আর কোনো চিন্তা নেই। যাই, চারপাশটা একটু ঘুরে দেখে আসি। চারপাশটা কি সুন্দর, দেখে খুব শান্তি লাগছে। ও মা, কত বড় আমের বাগান! আমার যে খুব ক্ষুধা পেয়েছে। যাই, কয়েকটা আম খেয়ে পেটটা ভরে নিই। কার এত বড় সাহস আমার মাথায় ঢিল দিয়ে আমার ধ্যানটা নষ্ট করে দিয়েছে? ও, তাহলে তুই পরি এই কাজ করেছিস? দাঁড়া, তোর মজা বুঝাচ্ছি আমি। না শাশ্বত, আমার ভুল বুঝবেন না। আমি তো ইচ্ছে করে ফেলিনি। আমি তো না দেখে ফেলেছিলাম, আর আপনার গায়ে এসে পড়েছে যে। আর সে তান্ত্রিক সাধু বাবা আমার কথা মোটেও বিশ্বাস করেনি। আর তাই সে এই মরা গাছে আমাকে আমের ভেতরে জাদু করে রেখে দিয়েছে, আর বলেছে কেউ যদি এই আমকে ধরতে পারে তবে আমি আবার আমার আমের মুখ ফিরে পাবো। পরি, তুমি এক্ষুনি তোমার পরিরাজ্যে ফিরে যাও। যদি তান্ত্রিক খুঁজে পায় যে তুমি মুক্ত হয়েছ, তোমাকে আবার যে শাস্তি দেবে। শেফা, তোমরা আমাকে উদ্ধার করেছ। তোমার জন্য আমি আবার জীবন ফিরে পেয়েছি। তুমি অনেক ভালো। আচ্ছা, তোমরা এই ঘন জঙ্গলে কি করছো? এরপর তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। আহারে, তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা আমার জীবন বাঁচিয়েছ, তাই তোমাদেরও আমি একটু সাহায্য করতে চাই। একটি সোনার স্ট্রবেরি বাড়ি উপহার দিতে চাই, যেখানে তুমি সব কিছু পাবে, কোনো কিছুর অভাব হবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত বড় উপকার করার জন্য। তোমার এই ঋণ কখনো ভুলবো না আমরা। এই বাড়িতে কোনো কিছুর অভাব হবে না। তোমরা ভালো থেকো। এবার আমি আসি। দেখেছো মা, আমাদের আর কোনো কষ্ট